আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যিনি পালিয়ে রয়েছেন শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন খবর রীতিমতো ভারতীয় গণমাধ্যমগুলো বারবার দিচ্ছে এবং তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনার মধ্যে বৈঠকে কি হয়েছে সেগুলোও বিভিন্নভাবে তারা প্রচার করতে চাচ্ছে। তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, হ্যান্ডশেক করেছেন, তারা দুজনকে জড়িয়ে ধরেছেন। তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাবছে এই বলে। অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে, ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে। এরকম ভারতীয় মিডিয়া যখন দিচ্ছে তখন আমরা দেখেছি আমেরিকার একটি বিখ্যাত গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছে। বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের যে উত্থান সেটাকে বিন লাদেনের সঙ্গে তুলনা করে আমেরিকা সরকারকে সাবধান করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার। তুলসী গ্যাওয়ার্ড এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে, এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এবং তাদের সাক্ষাতে কি কথা হয়েছে, কি ধরনের আলোচনা হয়েছে। তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন, অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার খুনসুটি হয়েছে, নানা রকমের খুঁটিনাটি খবরও ভারতীয় গণমাধ্যম দিচ্ছে। কিন্তু তুলসী গ্যাওয়ার্ড এবং শেখ হাসিনার সাক্ষাতের খবর যখন ভারতীয় গণমাধ্যম দিচ্ছে তখন যেটা একেবারেই নিরেট সত্য ঘটনা সেটা হচ্ছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার যেটা বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম, সেখানে বাংলাদেশ সম্পর্কে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে বাংলাদেশকে সন্ত্রাসের জঙ্গিবাদের আখড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে, বাংলাদেশের জঙ্গিবাদকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সাবধান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যেটা শিরোনামে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান, অর্থাৎ বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট। এই রিপোর্ট বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বার্তা বয়ে আনতে পারে। এই রিপোর্ট বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর রিপোর্ট হতে পারে না। বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সেই রিপোর্টে আমেরিকান এই গণমাধ্যম তারা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যেটা পরবর্তী আফগানিস্তান হতে চলেছে। এবং তারা একেবারে স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে যে মেসেজটা দিতে চেয়েছে সেই মেসেজটা হলো বিন লাদেন সম্পর্কে আমেরিকা বুঝতে দেরি করেছিল। অর্থাৎ বিন লাদেনের ক্ষমতা, বিন লাদেনের যে ব্যাপকতা সেটা বুঝতে পারেনি আমেরিকা। আর বুঝতে পারিনি বলে 2001 সালের 11 সেপ্টেম্বর, যাকে আমরা 1/11 বলি, সেই 1/11-এ আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছিল বিন লাদেন। সেখানে বিমান হামলার কথা আমরা জানি, কিভাবে সেই ভিডিও চিত্র বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। সেই ভিডিও চিত্র যে ভয়াবহতার, জঙ্গিবাদের যে ভয়াবহতার বার্তা দেয়, সেই ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে পরবর্তী আফগানিস্তান হিসেবে ট্রিট করা হয়েছে। সব থেকে ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে যে বিন লাদেনের ব্যাপারটা আমেরিকা বুঝতে দেরি করেছিল বলে টুইন টাওয়ারে হামলা হয়েছে, যার ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ সম্পর্কে যে বার্তাটা দেওয়া হয়েছে, বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প প্রশাসন যেন বুঝতে দেরি না করে, এই মেসেজটা ওয়াশিংটন এক্সামিনার দেওয়ার চেষ্টা করেছে। এর চাইতে বাজে খবর আমার মনে হয় গত 7 মাসে আমাদের দেশের জন্য আসেনি। বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করা, বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা, আমেরিকাকে সাবধান করা যে আমেরিকা বড় ধরনের বিপদে পড়তে পারে যদি বাংলাদেশের এই জঙ্গিবাদের ব্যাপারে ব্যবস্থা না নেয়, সেটা আমাদের জন্য ভয়াবহ বার্তাই শুধু না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। এখন
এই মুহূর্তে সরকারের উচিত এই ব্যাপারটাকে ছেলে খেলা না করে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যে যে করণীয় করার সেই করণীয়গুলো তারা যেন করতে পারে, তাদের সেই করণীয়গুলো করা উচিত। এবং তাদের সেই করণীয়গুলো তারা যদি না করেন তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা, যে মেসেজগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের বিপক্ষে চলে যাবে, সেগুলো থেকে উত্তরণের পথ আমরা পাবো না। কদিন আগে প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি যে বিগত সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি আবার পরক্ষণেই বলেছেন যে হয়তো বিল্ডিং ভাঙেনি কিন্তু নৈতিকতা ভেঙেছে। যদি নৈতিকতার প্রশ্নই আসে তাহলে আওয়ামী লীগ সরকারের শাসনামলের থেকে বর্তমান সরকারের শাসনামলের পার্থক্য কতটুকু করা যাচ্ছে সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে। আমাদের নৈতিক স্খলন কোথায় গিয়ে নেমেছে? ধর্ষণ কাণ্ড প্রতিনিয়ত ঘটছে, সারা দেশ থেকে ধর্ষণের খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসছে। সেরকম একটা পরিস্থিতিতে নৈতিকতার প্রশ্ন যদি আসে এবং নৈতিক স্খলনের কথা যদি আসে, যদি গাজার উদাহরণ সামনে আসে, তাহলে এই ব্যাপারগুলো দুঃখজনক। কারণ আপনি যখন বিগত সরকারের সমালোচনা করবেন তখন আপনাকেও খেয়াল রাখতে হবে বিগত সরকারের কোনো কর্মকাণ্ড যেন আপনার দ্বারা না হয়। বিগত সরকারের সময়ে যে যে ঘটনা ঘটেছে তার চাইতেও খারাপ কোনো ঘটনা যেন আপনার সময়ে না ঘটে, সেই সচেতনতাটা খুবই প্রয়োজন। সেই রকম সচেতন বর্তমান সরকার থাকতে পারছেন কিনা, কিংবা উপদেষ্টারা সবাই মিলে থাকতে পারছেন কিনা, সেনাবাহিনীর ভূমিকা কতটুকু প্রয়োজন, কতটুকু হচ্ছে, এই প্রশ্নগুলো সামনে এসেই যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা থেকে যে সকল মেসেজ, বাজে মেসেজ আসতে শুরু করেছে সেই মেসেজগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এখনই কি আমাদের সচেতন হওয়ার সময় নয়, নাকি আরো দেরি হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে? এই ভাবনাটা আমাদের এখনো ভাবতে ইচ্ছে করছে না। গত 2 দিন আগেও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করলেন সেটিকে নিয়ে রীতিমতো বাংলাদেশের মধ্যে তোলপাড় চলছে। সরকারের মধ্যে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পারছি। এবং ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে, যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে, এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকে। খুবই ভয়াবহ একটি লেখা। দর্শক, ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাবশালী গণমাধ্যম। সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যমটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 20,000-এর মধ্যে রয়েছে। সারা বিশ্বের লাখো কোটি গণমাধ্যমের মধ্যে 20,000 মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই। এবং লেখাটি লিখেছেন মাইকেল রুবিন। মাইকেল রুবিন হচ্ছেন, তিনি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিশ্লেষক এবং লেখক। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে যার দীর্ঘদিনের কাজ করা অভিজ্ঞতা রয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এটি অনেক প্রাচীন একটি সংস্থা। 1938 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার, অর্থনীতি, রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল রুবিন। আমি লেখাটির গুরুত্ব বোঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম। এই লেখাটি আবার আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। লেখাটির শিরোনাম হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমনভাবে আনা হয়েছে যার শুরুতে বলা হচ্ছে যে 2001 সালে ওসামা বিন লাদেনের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, সেই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কার্যক্রম, কার্যবিধি, এগুলো বুঝতে আমেরিকা ব্যর্থ হয়েছিল, যার কারণে টুইন টাওয়ারে হামলার মতন বিষয়ে শিকার হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে পে করতে হয়েছিল। এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একে অপরকে দুষছিলেন। এ বলছেন যে তাদের কারণে অবস্থা হয়েছে, ও বলছে এদের কারণে অবস্থা হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটটা কোনো কেউই তারা এর গুরুত্ব বুঝতে পারেনি, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং 2000 সালে
একইভাবে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যুক্তরাষ্ট্রের যে ভ্রান্ত নীতি ছিল, বিল ক্লিন্টন বিষয়টি কোনো গুরুত্বই দেয়নি, তিনি এটিকে আড়াল করতে চাইছিলেন, ইম্পর্টেন্সের বাইরে রেখেছিলেন, যার কারণে যুক্তরাষ্ট্রকে অনেকভাবে পরাজিত হতে হয়েছে আফগানিস্তানের বুকে। সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন, যেটিও আফগানিস্তানের রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে এ কারণেই খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কথাটি তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন যে বাংলাদেশে যা কিছু চলছে ইসলামিক খিলাফত রাষ্ট্র গঠনের নামে এবং সংখ্যালঘু নির্যাতন কে কেন্দ্র করে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এবং এই কথা আমি আরেকটু বলে রাখি দর্শক, যে আমি এটি সবসময় বলি, সব সময় 2007 জানুয়ারি 2024 7 জানুয়ারি নির্বাচনের অনেক আগে থেকেও বলে আসছি, প্রসঙ্গক্রমে এই কথা বারবার বলেছে যে যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, ভারত হোক, তারা কেউই বাংলাদেশের কোনো ভালো চায় না নিজেদের স্বার্থের বাইরে থেকে। 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে তারা দাবি তুলেছিল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে এবং সেটিকে তারা ক্যাশ করেছিল। কেন? বাংলাদেশের মানুষ সেটা চাইছিল, সেটি অবশ্যম্ভাবী ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন। যুক্তরাষ্ট্র সেটিকে নিয়ে খেলেছিল, এখন আবার যুক্তরাষ্ট্র এই ইসলামী সন্ত্রাসবাদকে নিয়ে খেলবে। তারা তো খেলবে, আমরা অস্ত্র তুলে দিলে তারা খেলবে না। কিন্তু তারা যখন যেটিকে ক্যাশ করে সেটির কিন্তু বাস্তবতা অবশ্যই থাকে। এখন কি এই যে ইসলামী সন্ত্রাসবাদের কথা উল্লেখ করা হচ্ছে, এটির কোনো বাস্তবতা আমাদের দেশে নেই? মাইকেল রুবিন যা বলছে সে বিষয়ে যায়, তাহলেই বোঝা যাবে। মাইকেল রুবিন বলছেন যে 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার পরে দেশটির পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হয়ে উঠছে। তার পতনের পর দেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এবং হেফাজতে ইসলামের মতন সংগঠনগুলোর ছত্রছায়ায় কিফায়েতি মজলিস, আল্লাহর দল বা আহলে হাদিস আন্দোলন, এই সংগঠনগুলো এক হয়ে বাংলাদেশের খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তাদের ঘোষণা বাংলাদেশ আফগানিস্তান হবে, আমরা হব তালেবান। এবং এই স্লোগান তো নতুন কিছু নয়, আরো 20-22 বছর আগে থেকে আমরা এই স্লোগান শুনে আসছি, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। রুবিনের মতে যে বাংলাদেশ আজ আফগানিস্তানের 2000 সালের মতো অবস্থা রয়েছে। তিনি সতর্ক করে বলছেন, যেমনটি আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল, তেমনি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে। তিনি বেশ কয়েকটি কারণ দেখিয়েছেন, ভৌগোলিক বা প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে এসেছেন। তিনি বলছেন যে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে হয় দুটি কারণে। একটি হচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি, যেখানে শহরে বসতি থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা পাহাড়ি গুহার চেয়ে কঠিন। আর আফগানিস্তান স্থল বিস্তৃত হলেও বাংলাদেশের সমুদ্র পথ দিয়ে এখানে প্রবেশ করা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রবেশ করা খুবই সহজ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে 84 বছর বয়সে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তিনি রাজনৈতিক বিরোধের কারণে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যে বিরোধটি ছিল সেই বিরোধটি এখানে তুলে ধরা হয়েছে। সেই কারণে তিনি অন্ধ হয়ে গেছেন, অথবা তিনি তার অহংকার, তার যে বিশ্বে একটি খ্যাতি রয়েছে সেটি তার অহংকার, এবং সেই অহংকার তাকে প্রভাবিত করছে, যার কারণে তিনি এখন একটি ইসলামপন্থী বা সন্ত্রাস সমর্থক সরকারের জন্য আড়াল হয়ে উঠেছেন। অনেকে মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এরকম না, বিশ্বে তার খ্যাতি রয়েছে, কিন্তু না, তিনি মাইকেল রবিন খুবই যুক্তিসঙ্গত ভাবে বলছেন, একদিকে তার সারা বিশ্বে তার খ্যাতি, এই যে তার অহংকার, এবং সেইটি এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি সরকার পরিচালনা করছে, অনেকে অভিযোগ বা সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, সেটি ঢাল হিসেবে তিনি কাজ করছেন। ঢাল মানে বিশ্ববাসীর সামনে যে না, আমি তো আছি এখানে। আরেকটি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে তার যে বিরোধিতা, সেটির জন্য তিনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এবং তিনি বলছেন যে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল
জামাতে ইসলামী, যার পাকিস্তানি শাখা, সে দেশে অন্যতম কট্টরপন্থী দল। বাংলাদেশে এই জামাত ইসলামী দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।